বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা। এই ঢাকাকে বলা হয় ব্যস্তের নগরী। এই ঢাকাকে কখনো কখনো বলা হয় রিকশার নগরী, আবার কখনো কখনো বলা হয় মসজিদের শহর। এই ঢাকা সম্পর্কেই আজকে কথা বলবো। তবে কথা বলার আগে যেটি বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করি। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগেরও একটি জেলা। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগাসিটি। ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা 4,42,15,107 জন, যা দেশের মোট জনসংখ্যার 11 ভাগ। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। 306 বর্গ কিলোমিটারের আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটারের এলাকায় 23,000 লোক বসবাস করে, যা বিশ্বে বিরল। ঢাকা শহর মসজিদের শহর নামেও পরিচিত। এখানে প্রায় 10,000-এরও বেশি মসজিদ আছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের তথ্যমতে এটি বলা হয়েছে। এই শহরে প্রায় রোজ 5 লক্ষ রিক্সা চলাচল করে। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। ঢাকা শহরের জলবায়ু ক্রান্তীয়, আর্দ্র ও শুষ্ক প্রকৃতির। গড় তাপমাত্রা এপ্রিল মাসে সর্বোচ্চ প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে সর্বনিম্ন প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস। মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অঞ্চলে বর্ষাকাল। সে সময় প্রতি মাসে গড়ে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকার মুঘল সম্রাটের সুবা বাংলা বা বাংলা প্রদেশ এর প্রাদেশিক রাজধানী ছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীরনগর নামেও পরিচিত ছিল। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা, এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ঢাকাতে বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো। যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে। এই সময় নবাবগণ ঢাকা শাসন করতেন। এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলার প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। 1905 সালের বঙ্গভঙ্গের পরে ঢাকার নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। 1947 সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। 1950 থেকে 1960 সালের মধ্যে এই শহরে বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 1971 সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতপূর্বে সামরিক আইন বলবৎ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব লীলার মতো একাধিক ঘটনার সাক্ষী হয় এই শহর। বাংলাদেশের সংবিধানের 5 ক অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা। আধুনিক ঢাকাকে বাংলাদেশের আপামর জনতা রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করে। 1950 থেকে 1960 সালের মধ্যে এই শহরে বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 1971 সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতপূর্বে সামরিক আইন বলবৎ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডব লীলার মতো একাধিক ঘটনার সাক্ষী হয় এই শহর। বাংলাদেশের সংবিধানের 5 ক অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা। আধুনিক ঢাকাকে বাংলাদেশের আপামর জনতা রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করে। এই লক্ষ্য বাস্তবায়নে মালয়েশিয়া, জাপান, চীন, ভারত সহ বিভিন্ন দেশ অর্থ সহযোগিতা ও বিনিয়োগ করছে। এরপর আসি ঢাকার ইতিহাস সম্পর্কে। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। সে তো বাংলাদেশের সব জেলা নিয়ে রয়েছে। বাংলাদেশের কোনো জেলা নিয়েই সঠিক ইতিহাস পাওয়া যায় না। কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা স্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। এখানে উল্লেখ্য যে মোগল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল, যার ফলাফলস্বরূপ এখনও ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দেখতে পাওয়া যায়।
ঢাকা নগরীকে বর্তমানে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই হল পুরাতন মূল নগরী, ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় হতেই ঢাকায় এই প্রাদেশিক রাজধানীর শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। এই ছিল ঢাকার সংক্ষিপ্ত ইতিহাস। এরপর যদি ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু কথা বলি, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় হতেই ঢাকার এই প্রাদেশিক রাজধানীর শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। ওই সময় 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। 1980-র দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এর আশেপাশের এলাকাকে এডুকেশন ডিস্ট্রিক্ট বলা হতো। এই এডুকেশন ডিস্ট্রিক্টের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ সহ আরও বাংলাদেশে বেশ কিছু কলেজ রয়েছে। তাছাড়াও ঢাকায় আরও বেশ কিছু নামিদামি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, হলিক্রস কলেজ, নটরডেম কলেজ, তেজগাঁও কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, ইডেন মহিলা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা আর্ট কলেজ সহ আরও বাংলাদেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান কিন্তু এই ঢাকা শহরেই অবস্থিত, যার কারণে কিন্তু এখনও অনেক মানুষ ঢাকা শহরকে শিক্ষার নগরী বলে থাকে। এরপর যদি আসি ঢাকার ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান সম্পর্কে, তাহলে অবশ্যই বেশ কিছু দর্শনীয় স্থান সম্পর্কে বলা হবে। তবে এইখানে যে শুধু দর্শনীয় স্থান রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেক পুরাতন বিল্ডিংও দেখা যাবে, কারণ এই ঢাকা শহরেই কিন্তু অনেক প্রাচীন রাজারা বসবাস করত। যেমন আপনি যদি লালবাগ কেল্লার কথা বলুন কিংবা আহসান মঞ্জিলের কথা বলুন, তাহলে কিন্তু সেগুলো সেই পুরনো কিংবা মুঘল আমলের তৈরি বিভিন্ন রাজপ্রাসাদ। তাছাড়াও আপনি যদি এদিকে একটু খেয়াল করুন, 1921 সালেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থাপত্য। তাছাড়াও লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এইসব জিনিস ছাড়াও কিন্তু ঢাকায় আরো বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে কিংবা ঐতিহাসিক স্থান রয়েছে। সেগুলোর মধ্যে যদি বলতে হয় তাহলে প্রথম দিকে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাখারি বাজার, হোসেনি দালান, ছোট কাটারা, বড় কাটারা কার্জন হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, মীর জুমলা গেট, পরিবিবির মাজার সহ বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান। এরপর যদি বলি ঢাকার পার্কের বা বিনোদন স্থানের কথা, তাহলেও কিন্তু এখানে পার্ক কিংবা বিনোদনের স্থানের কিন্তু কোনো কমতি নেই। এছাড়াও ঢাকায় শিশুদের এবং বড়দের জন্য কিন্তু পার্ক এবং বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র রয়েছে। তার মধ্যে যদি বলি তাহলে প্রথমে যে পার্কের নাম আসবে সেটি হচ্ছে রমনা পার্ক। এই রমনা পার্কটি কিন্তু সারা বাংলাদেশের সর্ববৃহৎ একটি পার্ক। এছাড়াও শিশুদের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ঢাকা শিশু পার্ক। এরপর আরও আছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন। আরও কিছু ঐতিহাসিক স্থানের মধ্যে রয়েছে ঢাকা বাহাদুর শাহ পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, ঢাকা শিশু পার্ক, বুড়িগঙ্গা নদী, ঢাকা চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বলদা গার্ডেন। এছাড়াও ঢাকায় কিন্তু বেশ কিছু স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং ভাস্কর্য রয়েছে। এইসব ভাস্কর্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি এসব ভাস্কর্য দেখতে পাবেন, যেমন রাজু ভাস্কর্য। তাছাড়াও আছে অপরাজেয় বাংলা। এসব ভাস্কর্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চলে অবস্থিত। তাছাড়াও বাংলাদেশে স্মৃতিসৌধ, জাতি স্মৃতিসৌধ, সেটা কিন্তু ঢাকার সাভারে অবস্থিত। সেটি দেখতে হলে অবশ্যই আপনাকে সাভার যেতে হবে। এছাড়াও ঢাকা শহরে আরও কিছু স্মৃতিসৌধ ও স্মারক রয়েছে, যেমন কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার, অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, 71-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য, আসাদ গেট। এছাড়াও ঢাকার কিছু আধুনিক স্থাপত্য রয়েছে, যেমন জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নব থিয়েটার, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, যাত্রাবাড়ি ফ্লাইওভার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তাছাড়াও এখানে বেশ কয়েকটি হ্রদ রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ধানমন্ডি লেক, গুলশান লেক এবং দিয়াবাড়ি হ্রদ। ঢাকা জেলাতেই কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিবর্গ কিন্তু জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে যদি প্রথমেই বলি যার নাম আসবে সেটি হচ্ছে নবাব সলিমুল্লাহ। নবাব সলিমুল্লাহ কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতার সময় একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তিনি 600 একর জমি দিয়েছিলেন, যেখানে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের মতো প্রতিষ্ঠান কিন্তু সেই জায়গাতেই অবস্থিত। এছাড়াও ঢাকাতে আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্ম,
বা তারা এখানে বসবাস করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আব্দুর রহমান বয়াতি, নবাব খাজা হাসানুল্লাহ, শামসুর রহমান, আজম খান, নবাব আব্দুল গনি, বাংলার মুঘল গভর্নর শায়েস্তা খান, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির কিন্তু ঢাকাতে, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মুঘল গভর্নর মীর জুমলার বাড়িও কিন্তু এই ঢাকাতে ছিল। অর্থাৎ বুঝতেই পারতেছেন, শুধু রাজধানী হিসেবেই নয়, বিভিন্ন দিক থেকে কিন্তু ঢাকা প্রসিদ্ধ এবং সুবিখ্যাত। এত এত ভালো দিকের মধ্যে তো ঢাকার কিছু খারাপ দিক রয়েছেই। যেমন বায়ু দূষণের দিক থেকে ঢাকা শহর কিন্তু প্রথম 10টি শহরের মধ্যে একটি। এটি কিন্তু সব সময়ই থাকে ঢাকা। আপনি যদি ঢাকায় যান তাহলে হয়তোবা দেখতে পাবেন রাস্তার পাশেই ঢাকার সেখানে কিন্তু বড় বড় ময়লার স্তূপ, যেগুলো দেখতে কিন্তু একদমই অসুন্দর এবং কুৎসিত, যেটি কিনা বিভিন্ন দেশের বাইরে থেকে যদি একটা লোক আসে তাহলে কিন্তু তার কাছে দেখতে বেশ খারাপ লাগবে। এ ঢাকা শহরের বেশিরভাগ বিল্ডিং এ কিন্তু অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। তাছাড়াও লন্ডন শহরের কথা যদি আমরা বলি তাহলে টেমস নদীর কথা কিন্তু অবশ্যই চলে আসে। তেমনি ভাবে ঢাকার কথা বললেও কিন্তু বুড়িগঙ্গা নদীর কথা চলে আসে। কিন্তু আমাদের এই বুড়িগঙ্গা নদীটি আপনি একবার দেখেছেন কতটা ময়লাযুক্ত, কতটা গন্ধময়, এবং এর পানির কালারটা কিরকম? রাজধানীর একটা প্রধান নদীতে এরকম অপরিষ্কার পানি কি থাকার কথা ছিল? তাছাড়াও ঢাকার সম্পূর্ণ নগরী কিন্তু এখনো পরিচ্ছন্ন নয় কিংবা পরিপাটি নয়। ঢাকার গুলশান, বনানী এবং ধানমন্ডি এসব এলাকা বাদে অন্যান্য এলাকা কিন্তু এখনো অনুন্নত এবং সেরকম ভাবে উন্নত নয়, যেটি কিন্তু এ শহরকে একটু হলেও পিছিয়ে দিয়েছে। তো যাই হোক, ঢাকা শহর আমাদের বাংলাদেশের একটি শহর এবং বাংলাদেশের একটি রাজধানী। শুধু এটি একটি রাজধানী নয়, ঢাকা শহর একটা মেগাসিটি। মেগাসিটি সেসব শহরকে বলা হয় যেসব শহরে 1 কোটিরও অধিক লোক বসবাস করে। পৃথিবীতে 10 থেকে 15টা দেশের শহর এরকম হয়তো আছে যেগুলোকে মেগাসিটি বলা হয়, তার মধ্যে ঢাকা শহরও কিন্তু একটি। তাছাড়াও ঢাকা শহরে কিন্তু অনেক কীর্তি রয়েছে। এই ঢাকা শহরের যদি দুর্নাম করে অন্য দেশের লোক তাহলেও আমাদের গায়ে লাগবে, আবার যদি কেউ সুনাম করে তাহলেও কিন্তু আমাদের ভালো লাগবে। সেই জন্য পরিশেষে একটাই কথা, ঢাকা আমাদের প্রাণের শহর। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করব। আসসালামু আলাইকুম।